আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বিবিএ ফ্যাকাল্টির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীবৃন্দ, আমি মাহবুব স্যার আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডাইরেক্ট মেথড। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডাইরেক্ট মেথড এই টপিকটি সম্পর্কে অনেকেই খুবই মাথা ব্যথা নিয়ে থাকেন, সহজে অঙ্কটা বুঝেন না, খুবই মানসিক চাপের মধ্যে আছেন, অঙ্ক করতে পারতেছেন না, কিভাবে শুরু করবেন বুঝতেছেন না, কিভাবে করলে অঙ্কটা সহজ হবে সেটা সহজ করার জন্য আমি মাহবুব স্যার আপনাদের মাঝে চলে এসেছি। আমি ইনশাআল্লাহ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডাইরেক্ট মেথড গতকাল বুঝেছি, আজকে ইনশাআল্লাহ পরিপূর্ণ অঙ্ক করে দিব। যারা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে হতাশায় আছেন, আজকে তাদের জন্য এই ক্লাসটি। আর মাই স্টুডেন্ট, এই ক্লাসটি স্ক্রল না করে এগিয়ে না গিয়ে মনোযোগ সহকারে ক্লাস এ টু জেড দেখেন। ইনশাআল্লাহ আশা করি আপনি অবশ্যই উপকৃত হবেন। আশা করি অবশ্যই উপকৃত হবেন। আমি মাহবুব স্যার, মাহবুব অনার্স একাডেমির নির্বাহী পরিচালক। আজকে আমি আপনাদেরকে অতি সহজেই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। স্টুডেন্ট, এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটি সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং চ্যাপ্টার নাম্বার 6 এবং কি থার্ড ইয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 চ্যাপ্টার নাম্বার 2 এবং কি ফোর্থ ইয়ার হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 2 এবং কি ফিনান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট আপনাদের থার্ড ইয়ারে আপনাদের হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এন্ড কন্ট্রোল, এই সাবজেক্টের মধ্যে এর ধরা আলোচনা রয়েছে। তোমরা স্টুডেন্ট সবারই অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকেন, ইনশাআল্লাহ আশা করি অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকেন, ইনশাআল্লাহ আশা করি অবশ্যই আপনারা উপকৃত হবেন। যারা ক্লাসটি দেখতেছেন, যদি আমার পেজকে ফলো না করে দিয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন এবং এই ক্লাসটি আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার মেনশন করেন। সকলকে ক্লাসটি দেখার সুযোগ করে দেন, যাতে সবাই উপকৃত হয়। আমি এখনই শুরু করতেছি। একটু ফেসবুকে সমস্যা হওয়ার কারণে আমি দুঃখিত। আমি এখন শুরু করতেছি ইনশাআল্লাহ। জি স্টুডেন্ট, আমি এখন শুরু করতেছি, সবাই মনোযোগ সহকারে খেয়াল করেন। গত ক্লাসে এটা ডাক করেছি, তো আমি এখন সরাসরি অঙ্কে চলে যাব। অঙ্কের নাম হচ্ছে রাজীব কোম্পানি। ইনডাইরেক্ট মেথডে হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হবে। ইনডাইরেক্ট মেথডে, এই যে ইনডাইরেক্ট মেথড, আমরা এখন ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করব। চলেন আমরা শুরু করে দিই। স্টুডেন্ট, আমরা লিখবো এখন এখানে রাজীব কোম্পানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তাহলে আমরা এখন লিখবো এখানে ডিটেইলস বা পার্টিকুলারস। আমরা এখানে প্রথমে লিখবো 1 নাম্বার দিয়ে ক্যাশ ফ্লো ফ্রম, আমি একটা সংক্ষেপে লিখেছি এখানে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। স্টুডেন্ট, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে আমাদের সবসময় প্রথম লিখতে হবে নেট ইনকাম। তোমরা স্টুডেন্ট, আমরা এখন চলে যাচ্ছি স্টুডেন্ট মনোযোগ সহকারে খেয়াল করবেন। যেটা বলতেছিলাম যে আমাদের এই ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার সময়
ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার সময় আমরা এই যে কোনো টপিক অর্থাৎ এখন লিখি যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর কার্যক্রম সর্বপ্রথম শুরু করব সমন্বয় থেকে। সেই সমন্বয়ে আমরা ইনভেস্টিগেশন করে দেখব যে এখানে নেট ইনকাম দেওয়া আছে কিনা। সেই নেট ইনকাম দেওয়া থাকলে সেটা আমরা এখানে লিখব। তো দেখেন আমরা সমন্বয় এখন দেখি, এই এক নম্বর সমন্বয়ে নেট ইনকাম দেওয়া আছে কত, ২৭,৫০০ টাকা। এই ২৭,৫০০ টাকা নেট ইনকাম দেওয়া আছে। আসলে এই নেট ইনকাম সঠিক কিনা সেটা আমাদের যাচাই করে লিখতে হবে। কিভাবে যাচাই করব? তোমার স্টুডেন্ট যেহেতু আমরা এটা গত ক্লাসে বুঝেছি, এটা ভিডিও রয়েছে, সেখানে দেখলে হবে। আমি সরাসরি লিখতেছি এখানে ২৭,৫০০, ঠিক আছে, ২৭,৫০০। কারণ কি লিখবো আমরা এখানে, অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্ট লিখে আমরা প্রথমে লিখবো এখানে সবসময় ডিপ্রিসিয়েশন, সঙ্গে লিখলাম মেশিন। তো কেন লিখলাম দেখেন, এখানে আমরা ডিপ্রিসিয়েশন বের করার সময় যাকে গুরুত্ব দিব সেটা হচ্ছে কি, ডিপ্রিসিয়েশন বের করার সময় আমরা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনকে গুরুত্ব দিব। এই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এখানে কিন্তু আমরা স্টুডেন্ট এখানে আমাদের দুইটা স্টেপ রয়েছে, একটা হলো মেশিন আর হচ্ছে কি বিল্ডিং। তাহলে আমরা দেখলাম কি এখানে ডিপ্রিসিয়েশন বের করবো আমরা কির উপর ভিত্তি করে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের উপর ভিত্তি করে আমরা কি লিখবো, মেশিন আর কি বিল্ডিং। যেহেতু এখানে আমাদের মেশিন আর কি বিল্ডিং রয়েছে, তাহলে আমরা এখন প্রথমে মেশিনের অবশ্যই কাউন্ট করব। কিভাবে অবশ্যই কাউন্ট করব, লুক এট দ্য হোয়াইট বোর্ড। এখানে লিখবো হচ্ছে ইন্ডিং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। দেখুন তো আমাদের ব্যালেন্স শিটে দুইটা সাল আছে, আগের হলো 16 সাল, পরের হলো কি 17 সাল। 16 সালের হচ্ছে আমাদের কত, ৩,৭৫০, আর 15 সালে হচ্ছে কত, ১৫০০। তাহলে আমরা এখন কি করব, এটাকে ইন্ডিং মনে করব, এটাকে বিগিনিং মনে করব। আর সমন্বয়ে যদি আমাদের ওই মেশিনের স্থায়ী সম্পত্তির ডিপ্রিসিয়েশন অফ সোল্ড লেখা থাকে তাহলে সেটা লিখবো। দেখ সমন্বয়ে কিন্তু আমাদের ডিপ্রিসিয়েশন এককভাবে লেখা আছে। সমন্বয়ে কোনো স্থায়ী সম্পত্তির সাথে যদি কোনো ডিপ্রিসিয়েশন লেখা থাকে আমরা সেটাকে কি ডিপ্রিসিয়েশন অফ সোল্ড অ্যাসেটস মনে করব। কি মনে করব, ডিপ্রিসিয়েশন অফ কি সোল্ড অ্যাসেটস মনে করব। তো সেই হিসেবে আমাদের ডিপ্রিসিয়েশন এক্সপেন্স বের করার মূলত সূত্রটা হলো কি, ইন্ডিং accumulated depreciation minus beginning accumulated depreciation plus depreciation of sold assets plus fully এটা হচ্ছে আমাদের ডিপ্রিসিয়েশন নির্ণয় করার মূল সূত্র। তুমি স্টুডেন্ট আমরা এই প্রথম দুটো নিয়ে আসবো ব্যালেন্স শিট থেকে, পরের দুটো নিয়ে আসবো সমন্বয় থেকে। তো আমাদের এখানে ইন্ডিং ছিল আমাদের ৩,৭৫০ আর বিগিনিং ছিল কত, ১৫০০। তো স্টুডেন্ট আমরা এখন এই যে মেশিনে ৩,৭৫০ আর ১৫০০ নিয়ে আসছি। আর হলো কি সমন্বয় কি দেখবো, ডিপ্রিসিয়েশন অফ সোল্ড অ্যাসেট, অর্থাৎ সমন্বয়ে যে সম্পদটা বিক্রি হয়েছে ওই বিক্রিকৃত সম্পত্তির যে অবচয় ওইটাকে বলা হয় ডিপ্রিসিয়েশন অফ সোল্ড অ্যাসেট। সেটা কি করতে হবে, যোগ করতে হবে। তা আমরা দেখলাম কি এখানে কত আছে, ৫০০। আর একটা কি আছে, ফুললি এক্সপায়ার্ড। আর এর মধ্যে ফুললি এক্সপায়ার্ড লেখা নাই, তাই আমাদের লেখারও কি প্রয়োজন নাই। তো এখানে কি হলো, তাহলে আমরা এখানে ৩৭৫০ থেকে ১৫০০ বাদ দিলাম, থাকলো এখানে ২২০০। ২২০০ সাথে আমরা যোগ করবো কত,
তাহলে আমাদের কত থাকতেছে এখানে স্টুডেন্ট 3700 থেকে আমরা যদি 1000 মধ্যে 2700 500 দিলে 2250 2250 সাথে আমরা যদি 500 যোগ করি তাহলে কি 2750 আর ডিপ্রিসিয়েশন সবসময় কি যোগ করতে হয়। আর এখানে আরেকটা ডিপ্রিসিয়েশন হচ্ছে কি অন কি বিল্ডিং। এখন স্টুডেন্ট এই যে বিল্ডিং লিখেছি এখানে আমরা বিল্ডিং এর কি এন্ডিং থেকে বিগিনিং বাদ দেব। বিল্ডিং এর এন্ডিং হচ্ছে 9000, বিগিনিং হচ্ছে কি 6000, কিন্তু দেখেন সমন্বয়ে বিল্ডিং এর কোনো ইতিহাস লেখা নাই, তাই শুধু এন্ডিং থেকে বিগিনিং বাদ দিলে হয়ে যাবে। আমরা কি লিখব তাহলে 9000 মাইনাস হচ্ছে কি 6000 বাদ দিলে হইতেছে আমাদের কত 3000। আর ডিপ্রিসিয়েশন কি করতে হয় যোগ করতে হয়। তো নিট ইনকাম আর এই ডিপ্রিসিয়েশনের কার্যক্রম শেষ করার পরে আমরা চলে যাব সরাসরি সমন্বয় থেকে স্টেপ টু স্টেপ আমরা এখানে নিয়ে আসবো। তো সমন্বয় 1 নম্বর হয়ে গেছে। 2 নম্বর কি হলো লেখা আছে এখানে সমন্বয় 2 নম্বর লেখা আছে মেশিন কস্টিং 2500 টাকা অন হুইচ ডিপ্রিসিয়েশন 500 টাকা অ্যাকুমুলেটেড ওয়াজ সোল্ড 3000 টাকা। দ্য গেইন ইনক্লুডিং ইন দ্য নেট প্রফিট এর ভিতরে অন্তর্ভুক্ত আছে। তোমরা এখন আমাদের দেখেন মনে রাখবেন যখন সমন্বয়ে কোনো স্থায়ী সম্পত্তির বিক্রয় মূল্য দেওয়া থাকবে সেখান থেকে তিনটা জিনিসের কাজ করতে হবে। তিনটা জিনিসের কাজ করতে হবে সমন্বয়ে যখন কোনো স্থায়ী সম্পত্তির বিক্রয় মূল্য দেওয়া থাকবে। এর মধ্যে হচ্ছে 1 নম্বর কাজ হচ্ছে স্টুডেন্ট 1 নম্বর হচ্ছে ডিপ্রিসিয়েশন অফ সোল্ড অ্যাসেটস। 2 নম্বর হচ্ছে গেইন অর কি লস। 3 নম্বর হচ্ছে সেলস অফ কি অ্যাসেটস। এই তিনটা জিনিস সেটিং করতে হবে। তো এখন এই ডিভিশন অফ সোল্ড অ্যাসেট আর গেইন অর লস এই দুটো সেটিং করতে হবে অপারেটিং অ্যাক্টিভিটিসে। আর সেলস অফ অ্যাসেটস এটা ইউজ করতে হবে হচ্ছে আমাদের হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। তার মধ্যে এখানে ডিপ্রিসিয়েশন অফ সোল্ড অ্যাসেট কিন্তু আমাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর কি লাগবে গেইন অর লস। গেইন অর কি লস যখন কোনো স্টুডেন্ট যখন কোনো স্থায়ী সম্পত্তির বিক্রয় মূল্য দেওয়া থাকবে, হ্যাঁ যখন কোনো স্থায়ী সম্পত্তির বিক্রয় মূল্য দেওয়া থাকবে তখন চিন্তা করতে হবে এখানে বুকগুলো লাগবে। যখন কোনো স্থায়ী সম্পত্তির বিক্রয় মূল্য দেওয়া থাকবে তখন বুঝতে হবে কি এখানে বুকগুলো লাগবে। তো স্টুডেন্ট বুকগুলো বের করার ক্ষেত্রে আমরা কোন সূত্র প্রয়োগ করব মনোযোগ সহকারে খেয়াল করেন। এই যে বুকগুলোর সূত্র হচ্ছে আমরা বুকগুলো লেখার জন্য সংখ্যা লিখতেছি বিভি। এই যে বুক ভ্যালু সমান হচ্ছে কি কস্ট প্রাইস মাইনাস কি ডিপ্রিসিয়েশন অফ কি সোল্ড অ্যাসেটস। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে বুকগুলো বের করার সূত্র। এখন দেখেন এখানে কিন্তু 3টা স্টেপ আছে। এই সূত্রে শুধু বুকগুলো বের করা যাবে না, প্রয়োজন হলে কি ডিপ্রিসিয়েশন অফ সোল্ড অ্যাসেটও বের করা যাবে। তাই বুকগুলো যদি দেখতে চাই কস্ট প্রাইস থেকে আমরা ডিপ্রিসিয়েশন অফ সোল্ড কি করব বাদ দেব। তো আমাদের এই অঙ্কে কি বুকগুলো ছিল কত 2500 আর ডিপ্রিসিয়েশন অফ সোল্ড কত ছিল 500, কত হয় তাহলে এখানে 2000। তাহলে বুঝলাম কি আমাদের বুকগুলো হলো কত 2000। তো এখন সমন্বয়ে দেখেন আমাদের সেলস প্রাইস দেওয়া আছে 3000। স্টুডেন্ট যদি সেলস প্রাইস বেশি থাকে বুকগুলো কম থাকে তাহলে হবে গেইন। তাহলে এখন কি বুঝলাম এখানে গেইন হয়েছে গেইন অন সেলস অফ কি মেশিন। তো এখন গেইন কত হলো তাহলে আমাদের 3000 থেকে যদি আমরা কি করি 2000 মাইনাস করি হচ্ছে কত 1000। আর গেইন হলে বিয়োগ করতে হয়। গেইন হলে কি বিয়োগ করতে হয়।
তাহলে এখন সমন্বয় কিন্তু দুই নম্বর আইটেম থেকে যে দুইটা জিনিস আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিতে নিয়ে আসার কথা ছিল সেগুলো কিন্তু আমাদের আনা হয়ে গেছে। এখন স্টুডেন্ট 3 নাম্বার ইনভেস্টমেন্ট কস্টিং 10,000 টাকা আর সোল্ড টাকা হচ্ছে কত 12,000 টাকা। তো 10,000 টাকার বিনিয়োগ কস্টের বিনিয়োগ আমি 12,000 টাকা বিক্রি করছি। ইনভেস্টের ক্ষেত্রে আর ল্যান্ডের ক্ষেত্রে যদি কোনো সোল্ড লেখা থাকে সেখানে বুকগুলো কাউন্ট করার প্রয়োজন নেই, শুধু আমরা ওখানে কস্ট আর কি সেলস প্রাইস কাউন্ট করব। সেলস প্রাইস বেশি কস্ট প্রাইস কম গেইন হবে, সেলস প্রাইস কম কস্ট প্রাইস বেশি তাহলে কি লস হবে। যেহেতু আমাদের এখানে কি কস্ট হচ্ছে 10,000, সেলস হচ্ছে কত 12,000, তাহলে কি হইতেছে আমাদের এখানে গেইন হইতেছে। তাহলে লিখবো এখানে আমরা গেইন অন সেলস অফ কি আইটেম বুঝলাম ইনভেস্ট। তাহলে কত 10 থেকে যদি আমরা 12 থেকে 10 বাদ দিয়ে কত হয় 2,000 হলো। এখন স্টুডেন্ট খেয়াল করে মনোযোগ সহকারে, তাহলে সমন্বয় কিন্তু আমাদের 3 নাম্বার থেকে নেওয়া শেষ। 4 নাম্বার কি ডিভিডেন্ড, আর ডিভিডেন্ড আমাদের কোথায় যাবে না অপারেটিং অ্যাক্টিভিটিসে যাবে না। তো এখন স্টুডেন্ট আমরা এখানে যে অপশনগুলো নিয়েছি সমন্বয় থেকে নিয়ে শেষ করেছি। সমন্বয় থেকে নেওয়ার পরে কোথায় যাব ব্যালেন্স শিটে। আমি একটু বলে দিচ্ছি অপারেটিং অ্যাক্টিভিটিসে কোন আইটেমগুলো যায়। অপারেটিং অ্যাক্টিভিটিস যাবে নেট ইনকাম, যাবে ডিপ্রিসিয়েশন, অ্যামর্টাইজেশন, আর হচ্ছে প্রিলিমিনারি এক্সপেন্স রিটার্ন অফ, তারপরে যাবে হচ্ছে চলতি সম্পত্তি হ্রাস বৃদ্ধি, চলতি দায় হ্রাস বৃদ্ধি, গেইন অর লস। এই উপাদানগুলো আমাদের কি করতে হবে অপারেটিং অ্যাক্টিভিটিতে সেটিং করতে হবে। আর আমরা প্রথমে নেট ইনকাম লিখবো, তারপর কি ডিপ্রিসিয়েশন লিখবো, তারপর কি করবো আমরা সমন্বয় থেকে যে আইটেমগুলো এখানে যেগুলো বললাম এগুলোর মধ্যে যেগুলোর সাথে সমন্বয় অ্যাডজাস্ট হয় সেগুলো আগে লিখবো। লেখার পরে আমরা কি সমন্বয়গুলো লেখার পরে আমরা চলে যাবো ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে কি কি আসবে চলতি সম্পদ আর চলতি দায়। কি আসবে চলতি সম্পদ আর কি চলতি দায়। তো খেয়াল করুন তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি ব্যালেন্স শিটে যাচ্ছি। তো ব্যালেন্স শিটে দেখেন স্টুডেন্ট আমাদের ক্যাশ কাউন্ট করা যাবে না, আমরা কাউন্ট করবো কই থেকে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে। স্টুডেন্ট চলতি সম্পদ চলতি দায়ের ক্ষেত্রে বড় সেলের টাকা বেশি থাকলে বুঝতে হবে কি সেলস, বড় সেলের টাকা বেশি থাকলে বুঝতে হবে কি ইনক্রিজ, আর বড় সেলের টাকা কম থাকলে বুঝবো কি ডিক্রিজ। চলতি সম্পদ চলতি দায়ের ক্ষেত্রে বড় সেলের টাকা বেশি থাকলে বুঝবো কি ইনক্রিজ, আর বড় সেলের কম থাকলে বুঝবো কি ডিক্রিজ। তাহলে এখন অ্যাকাউন্ট রিসিভেবল ইনভেন্টরি এই দুইটা কিন্তু আমাদের কি আছে বড় সেলের দুইটার ক্ষেত্রে কি বেশি আছে, দুইটার ক্ষেত্রে কি বেশি আছে, দুইটা কি হয়েছে ইনক্রিজ হয়েছে। তাহলে লিখবো আমরা এখন লিখবো ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল। আমরা দেখবো এখন অ্যাকাউন্ট রিসিভেবল কতটুকু বৃদ্ধি পাইছে। দেখেন এখানে 30,000, এখানে হলো কত 22,500, তাহলে কত বাড়ছে 7,500, কিন্তু আমাদের কি বাড়ছে 7,500 অ্যাকাউন্ট রিসিভেবল বাড়ছে। আর মনে রাখবেন অ্যাকাউন্ট রিসিভেবল চলতি সময় বাড়লে বিয়োগ করতে হয়, চলতি সময় বাড়লে কি বিয়োগ করতে হয়। তাহলে আমরা এই মাসে আসলাম আমরা এখানে টাকার ঘর দিব, যেহেতু জায়গা স্বল্পতা তাই এই মাসে আমি একটু পরিষ্কার করলাম। জি আমরা লিখবো এখানে ইনক্রিজ ইন ইনভেন্টরি, ইনক্রিজ ইন কি ইনভেন্টরি, সংগ্রহ লিখছি আমি এখানে ইনভেন্টরি। তো দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের ইনভেন্টরি কতটুকু কি হয়েছে, এখানে 5,000, 45 থেকে 40 বাদ দিলে কত 5,000, আমরা লিখবো এখানে কত 5,000। আরেকটাকে বলছি চলতি সময় বাড়লে কি হয় বিয়োগ হয়। তো এখন স্টুডেন্ট তারপর খেয়াল করেন আমাদের কিন্তু চলতি সম্পদ ইনভেন্টরি শেষ হয়ে গেছে, আর এখানে চলতি সম্পদ নাই। সমন্বয়ে আমরা দায় বসে যাচ্ছি। খেয়াল করেন দায় বসে কি লেখা আছে, লেখা আছে অ্যালাউন্স ফর ডাউটফুল, এটা কি চলতি দায়ের মধ্যে কাউন্ট হয়। কত কত আছে 1500 কত 1,000, তাহলে এখানে কি অ্যালাউন্স ফর ডাউটফুল কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর বৃদ্ধি বাড়ালে বুঝলাম কি
চলতি দায়ের বৃদ্ধি পাইছে, আর চলতি দায় বৃদ্ধি পেলে বুঝবো কি যোগ করতে হবে। তাই কি লিখবো, increase in allowance for doubtful account সংখ্যা লিখছি। দেখেন allowance for doubtful account কি সংক্ষেপে লিখেছি। তাহলে allowance for doubtful account কি কত কত আছে, 1500 আর কত 1000, 1500 আর 1000 ডিসটেন্স করলে হয় আমাদের কত 500। তো লিখবো এখানে আমরা 500, আর এখানে চলতি দায় বৃদ্ধি পেলে যোগ করতে হবে, তাই আমরা যোগ করেছি। তারপর লেখা আছে খেয়াল করেন যে আমাদের এখানে লেখা আছে অ্যাকাউন্টস পেবল অ্যাক্ট এক্সপেন্স দুইটাই কিন্তু আমাদের চলতি দায়। তো এখন 20,000 আর হলো দুইটাই বাড়ছে আমাদের, মানে অ্যাকাউন্টস পেবল বাড়ছে, অ্যাক্ট এক্সপেন্স কি বাড়ছে, দুইটাই কি চলতি দায়। লিখবো এখানে আমরা increase in accounts payable, increase in accrued expense, increase in accrued expense। খেয়াল করেন তাহলে 20,000 আর 16,500, 3,500 হলো অ্যাকাউন্টস পেবল বাড়ছে, আর হচ্ছে 500 বাড়ছে হচ্ছে কি আমাদের অ্যাক্ট এক্সপেন্স। 3,500 আর কি 500 দুইটাই কি যোগ করতে হবে, 3,500 আর হলো কি 500 যোগ করতে হবে। তোমাদের দেখেন চলতি দায় কিন্তু মোটামুটি নেওয়া কি শেষ, আর কিন্তু চলতি দায় নাই, তার মানে মোটামুটি কি শেষ হয়ে গেল। কারণ কি করবো আমরা এটা যোগ বিয়োগ করবো। আচ্ছা এখন আমরা এই যে এই ঘরে যে আইটেমগুলো লিখেছি আমরা সেগুলো এখন যোগ বিয়োগ করব। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকেন, ইনশাআল্লাহ আশা করি উপকৃত হবে। কত কত আছে, 2750 যোগ 3000, তারপর হচ্ছে বিয়োগ 3000, 10,500 একবার লিখলাম, 10,500 মাইনাস 5,000, তারপর হচ্ছে প্লাস 4,500, 4,500। আমরা আরেকবার একটু হালনাগাদ করে আসি। জি, তো সমন্বয় থেকে আমরা পেলাম হচ্ছে ডিপ্রিসিয়েশন পেয়েছি 2750, আর পেয়েছি 3,000, তারপরে এখানে আমরা পেয়েছি আমরা গেইন পেয়েছি আমরা 1,000, আবার গেইন পেয়েছি কত 2,000, অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ হচ্ছে 7,500, 7,000 কি 500, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল ছিল আমাদের এখানে 3,000, 7,500 সেটা লিখেছি। ইনভেন্টরি 5,000 লিখেছি আমরা। তারপর হচ্ছে আমাদের এখানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এখানে হচ্ছে 1500 থেকে 1,000 দিলে 500, অ্যাকাউন্টস পেবল হচ্ছে 3,500, আর হচ্ছে আমাদের কি অ্যাক্রুড এক্সপেন্স এটা হচ্ছে আমাদের 500 কত 50। হ্যাঁ সব ঠিক আছে। আমরা আটটা যোগ করে নিই, তাহলে 2750 প্লাস 3,000, এখান থেকে মাইনাস করবো হচ্ছে কত 9, 10, 10,750, 10,500, 10,500 ওই হচ্ছে আমাদের 5,000, 2750 যোগ 3,000 মাইনাস হচ্ছে যোগ হচ্ছে, জি আমরা এখানে পেলাম হচ্ছে
নেগেটিভ ফিগার। এখন আমরা করবো কি, এই 27,500 থেকে ওই নেগেটিভ ফিগারটাকে বাদ দিব। 27,500 27,500 থেকে বাদ দিলে হয় পজিটিভ মান 22,250। 22,250 আসলো। এখন actually আমরা দ্বিতীয় স্টেপ শুরু করবো, সেটা হচ্ছে কি 2 নাম্বার, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখন আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস করব। এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর স্টুডেন্ট স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়, বিনিয়োগ ক্রয় বিক্রয়, এগুলো ছাড়া আরেকটা আইটেম এখানে অ্যালাউ হবে না। কি বললাম? স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় আর বিনিয়োগ ক্রয় বিক্রয় ছাড়া অন্য কোনো আইটেম এখানে অ্যালাউ হবে না। আবার বলতেছি, স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় আর বিনিয়োগ ক্রয় বিক্রয় ছাড়া অন্য কোনো আইটেম এখানে কি অ্যালাউ হবে না। তাই আমরা এখানে স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে আসবো আর বিনিয়োগ ক্রয় বিক্রয় নিয়ে আসবো। স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় আর কি বিনিয়োগ ক্রয় বিক্রয় ছাড়া অন্য কোনো আইটেম এখানে নিব না। আর সর্বপ্রথম কার্যক্রম শুরু করবো সমন্বয় থেকে। দেখেন সমন্বয় আমাদের এই বিষয়ে কিছু বলা আছে কিনা, যে স্থায়ী সম্পদ। যেমন 2 নাম্বার দেখেন, মেশিন কি করছে, বিক্রি করছিল কত টাকায়, 3,000 টাকায়। সেখানে দেখেন আমাদের কিন্তু কস্ট পাইছিল কত, 2500, আর বিক্রয় মূল্য কত, 3,000। তাহলে আমি দেখবো আমরা বিক্রয় মূল্য, সেলস অফ মেশিন কি লিখবো আমরা এখানে, সেলস অফ মেশিন কত টাকা বিক্রি হয়েছিল, 3,000 টাকা বিক্রি হয়েছিল লিখেছি। আরো দেখবো সমন্বয়তে কি আসে। তো সমন্বয়তে 2 নাম্বার ইনভেস্টমেন্ট কি বিক্রি করছি, সেলস অফ কি ইনভেস্টমেন্ট, সেলস অফ ইনভেস্টমেন্ট কয় টাকা, আর এখানে সম্পদ বিক্রি করে টাকা আসতেছে, তাই কি যোগ হইতেছে, গেল 2টা। তারপর আসি স্টুডেন্ট আমাদের সমন্বয় কি নাম নাই, ব্যালেন্স শিটে যাবো। স্টুডেন্ট ব্যালেন্স শিটে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে ব্যালেন্স শিটে শুধু স্থায়ী সম্পত্তিতে ঢুকবো। ব্যালেন্স শিটে শুধু কি স্থায়ী সম্পত্তিতে যাব। তো দেখেন ব্যালেন্স শিটে স্থায়ী সম্পত্তি কি আছে, একটা লং টার্ম ইনভেস্টমেন্ট। দেখেন তো ইনভেস্টমেন্ট আগে ছিল কত, 25, এখন আছে কত, 15। স্টুডেন্ট খুব খেয়াল করে শুনবেন, খুব মনোযোগ সহকারে শুনবেন কি বলতেছি। স্টুডেন্ট যদি বিনিয়োগ, ইনভেস্টমেন্ট এবং স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে বড় সালের টাকা বেশি থাকলে বলবো কি পারচেজ, আর বড় সালে যদি টাকা কম থাকে তাহলে বলবো কি সেলস। কি বললাম, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যে সমস্ত আইটেমগুলো আমরা অন্তর্ভুক্ত করব ওইগুলোর ফিগার যদি বড় সালে বেশি থাকে তাহলে বুঝবো কি পারচেজ, আর বড় সালে যদি কম থাকে তাহলে বুঝবো কি সেলস। তোমার সেই হিসেবে আমরা এখন দেখব যে এখানে ইনভেস্টমেন্টের বড় সালে কত আছে আর ছোট সালে কত আছে, খেয়াল করে। তো ইনভেস্টমেন্ট বড় সালে আছে আমাদের 15,000, ছোট সালে কত ছিল 25,000, ডিসটেন্স কত 10,000। এই দেখেন সমন্বয় কিন্তু আমরা সমন্বয় খেয়াল করেন স্টুডেন্ট, এই যে সমন্বয় কিন্তু আমরা কি করছি, এই দেখেন আমরা কিন্তু এটা কাজ করে ফেলেছি। 10,000 টাকা কস্ট, আর হচ্ছে আমাদের বিক্রি কত 12,000 টাকা, বিক্রি কত 12,000 টাকা। তো স্টুডেন্ট আমি আপনাদের বলেছি যে যেমন এটা কিন্তু আমরা অটোমেটিক কাজ করে ফেলেছি, এটা কি কাজকে আমরা করে ফেলেছি, আর করে ফেলেছি বিদায় এখন আমাদের শুধু কি আসবে, শুধু আমরা সেলস টাকা লিখবো। বড় সালে যেহেতু কি হয়েছে আমাদের, দেখেন তো বড় সালে কি ইনভেস্টমেন্ট বড় সালে কম আছে না, তাহলে কি বিক্রয় হয়েছে, কি হয়েছে বিক্রয় হয়েছে। তাহলে লিখবো আমরা এখন কি বললাম, স্থায়ী সম্পদ আর ইনভেস্টের ক্ষেত্রে বড় সালে বেশি থাকলে বুঝবো কি বিক্রয়, ক্রয়, আর বড় সালে কম থাকলে বুঝবো কি বিক্রয়। তাহলে এখানে কি সেলস অফ ইনভেস্টমেন্ট হয়ে গেছে লেখা, এটা লিখতে হবে না। তারপর আছে স্টুডেন্ট
তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিজের ক্ষেত্রে শুধু অ্যাসেটের মধ্যে প্রবেশ করব। আচ্ছা মেশিন দেখেন, মেশিন হচ্ছে বড় সালে 20,000 আর এদিকে 12,500। আমি একটু আগে বলেছি স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে বড় সালে টাকা বেশি থাকলে বুঝবো কি পারচেজ, বড় সালে টাকা কম থাকলে বুঝবো কি সেলস, বড় সালে টাকা বেশি থাকলে বুঝবো কি পারচেজ, বড় সালে টাকা কম থাকলে বুঝবো কি সেলস। এই দৃষ্টিতে বুঝতেছি কি আমাদের মেশিনের বড় সালে টাকা বেশি, তাই কি এখানে পারচেজ করতে হবে। কি করতে হবে? পারচেজ। তাই লিখবো পারচেজ অফ কি, তাহলে পারচেজ অফ হচ্ছে আমাদের কি মেশিন। এই পারচেজ অফ মেশিন বের করার জন্য আমি আপনাদেরকে এই ফ্যাক্টর বিষয় করতেছি, যেহেতু এটার প্রয়োজন নাই। সূত্র কি, যে পারচেজ সমান হচ্ছে ending fixed assets minus beginning fixed assets plus cost price of key sold assets plus fully expired এই হলো অ্যাসেটস। এই সূত্র প্রয়োগ করে আমাদেরকে পারচেজ বের করতে হবে। হ্যাঁ, তাহলে কি আমাদের কি করতে হবে? এন্ডিং ফিক্সড অ্যাসেটস থেকে বিগিনিং ফিক্সড অ্যাসেটস বাদ দেব, কস্ট প্রাইস অফ সোল্ড অ্যাসেটস যোগ করব, ফুললি এক্সপায়ার্ড যোগ করব। প্রথম দুইটা আসবে ব্যালেন্স শিট থেকে, পরের দুইটা আসবে কি সমন্বয় থেকে। তোমরা স্টুডেন্ট এখন খেয়াল করেন আমি এখন কি করতে পারি। তো সেই হিসেবে আমাদের এখানে মেশিন লেখা আছে, মেশিনের হচ্ছে ইন্ডিং হচ্ছে 20,000, বিগিনিং হচ্ছে কি 12,500। সমন্বয় দেখেন আমাদের এই বিষয়ে কি লেখা আছে। এই যে সমন্বয় 2 নম্বর কস্ট প্রাইস দেওয়া আছে কত? 2,500। তাহলে কি দাঁড়ালো আমাদের? এখানে দাঁড়ালো হচ্ছে 20,000 আর হলো কি 12,500। 20,000 থেকে 12,500 বাদ দিব, আর 2,500 সেখানে কি করবো? যোগ করবো। তাহলে কি লিখবো আমরা? 20,000 থেকে 12,500 মাইনাস করব, আর হচ্ছে কি আমরা প্লাস করব কি? প্লাস করব হচ্ছে কস্ট প্রাইস কত? 2,500 টাকা। তো এখানে যদি আমরা বাদ দিই 7,500, আর হলো এখানে 2,500, 7,500 আর 2,500 যোগ করলে কত হয়? 8,000, 10,000 নাকি? জি। আর যেহেতু আমাদের কি পার্সেন্ট হয়েছে, তাহলে কি বিয়োগ করতে হবে। পার্সেন্ট হলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তো এখন দেখেন আমাদের এখানে খেয়াল করেন, তাহলে আমাদের এখানে ইকে চলে গেল, মেশিন চলে গেল। বিল্ডিং দেখেন বড় সালে কিন্তু বেশি, ছোট সালে কিন্তু কম। বড় সালে বেশি, ছোট সালে কম থাকলে কি? পার্সেস। আর ল্যান্ডের ক্ষেত্রে টাকার লেভেল, ল্যান্ডের ক্ষেত্রে কিছু হবে না। তাহলে পার্সেস কি করব আমরা? 45,000 থেকে 37,500 বাদ দেবো। 45,000 থেকে লেখবে এখানে জায়গা স্বল্পতার কারণে সঙ্গে লিখলাম পার্সেস অফ কি? পার্সেস অফ বিল্ডিং। পার্সেস অফ বিল্ডিং। তো পার্সেস অফ বিল্ডিং এর ক্ষেত্রে আমাদের বড় সেলে ছিল কত? পার্সেস অফ বিল্ডিং 45,000, 37,500। তাহলে কি 7,500 আমাদের কি পার্সেস হয়েছে? 7,000 কত? 500। কিভাবে করলাম? এই দেখেন দেখা দিচ্ছি 45,000 মাইনাস 37,500, এই 500 মিলে দিও। তাহলে আমাদের মোটামুটি কি এর কাজ শেষ।
আমি একটু দেখে যাচ্ছি অপারেটিং অ্যাক্টিভিটি ফিগার পেয়েছি, এটা কিন্তু পজিটিভ মান, তাই এর নাম দেবো কি আমরা নেট ক্যাশ প্রোভাইডেড বাই হচ্ছে কি অপারেটিং অ্যাক্টিভিটিস, নেট ক্যাশ প্রোভাইডেড বাই কি অপারেটিং অ্যাক্টিভিটিস। এখন আমরা এটা যোগ বিয়োগ করে দেখবো আমাদের কত আসে। 3000 15000 15000 পেলাম আমরা পজিটিভ, মাইনাস 10 17500 2500 নেগেটিভ, 2500 কি এর নাম দিব নেট ক্যাশ used, net cash used by P investing activities। এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস করার পরে আমরা পরের ধাপে যাব, 3 নম্বর ধাপ, সেটা হচ্ছে কি ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো ফ্রম কি cash flow from financing activities। ম্যাটেরিয়াল এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এ কি কি যাবে? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস যাবে সাইড রাইট 3 স্টক অ্যাক্টিভিটি, সাইড রাইট 3 স্টক অ্যাক্টিভিটি। সাইড রাইট কি বন্ড, ডিবেঞ্চার, লোন, মর্টগেজ, বন্ড, ডিবেঞ্চার, লোন, মর্টগেজ। আর হচ্ছে কি সাইড রাইট 3 স্টক, কমন স্টক, প্রিফার্ড স্টক, ট্রেজারি স্টক আর এক ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড। এগুলো নিয়ে হচ্ছে আমাদের কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমরা চলে যাব কোথায় সমন্বয়। দেখেন সমন্বয় মাস স্টুডেন্ট, সমন্বয় কি দেওয়া আছে, আমরা সমন্বয় যাচ্ছি এখন। সমন্বয় দেখেন তাহলে আমাদের প্রথমটা হয়ে গেছে, দ্বিতীয়টা হয়ে গেছে, এই যে 4 নাম্বারটা ক্যাশ ডিভিডেন্ড পেইড। তো লিখব কি আমরা এখন ক্যাশ ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড পেইড কি করতে হবে? বিয়োগ করতে হবে। কত আছে ক্যাশ ডিভিডেন্ড? 13,000 কত 250। তো লেখা এখানে আমরা 13,250 13,200 কি 50 খেয়াল করে। তাহলে টাকা চলে গেছে, তাই কি হলো এখানে টাকা চলে গেছে বিদায় কি বিয়োগ হবে, টাকা চলে গেলে কি হয় বিয়োগ হয়। সমন্বয় থেকে শেষ। যখন ব্যালেন্স শিটে যাব ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে শুধু দায়ের পাশে যাব, শুধু দায়ের পাশে কি দেখবো? দায়ের পাশে দীর্ঘমেয়াদী এই যে আছে দেখেন মর্গেজ। তাহলে মর্গেজ আমাদের কত কত আছে? 22,500 আর হলো 25,000। আগে ছিল 25,000, এখন হচ্ছে 22,500। স্টুডেন্ট ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে বড় সারে টাকা বেশি থাকলে বুঝবো কি ইস্যু, আর বড় সারে টাকা কম থাকলে বুঝবো কি পেইড। বড় সারে টাকা বেশি থাকলে বুঝবো কি টাকা আসছে, আর বড় সারে টাকা কম থাকলে বুঝবো কি টাকা চলে গেছে। কমন স্টক বড় সারে বেশি তাহলে বুঝবো কি ইস্যু, আর হচ্ছে ডিবেঞ্চার, লোন, মর্টগেজ এগুলো বড় সারে বেশি তাহলে কি ইস্যু, আর যদি বড় সারে কম থাকে তাহলে কি পেইড। কি হবে? পেইড। তো এখন আমরা দেখি তাহলে অবস্থানটা। তো স্টুডেন্ট আমরা দেখতেছি এখানে মর্গেজ দীর্ঘমেয়াদী দায় বড় সাথে কম আছে, তাহলে পেইড। ক্যাপিটাল 2000 লেভেল, এখানে আমার কিছু করতে হবে না। তো এখন আমরা কি লিখবো তাহলে? মর্গেজ বন্ধকির দায় যাকে বলা হয় মর্গেজ লোন পেইড কত? 2,500 পেইড করে টাকা চলে যায়। তাহলে মর্গেজ লোন কত? 2,500 পেইড করে টাকা কি চলে যায়। তাহলে আমরা এখানে বিয়োগ করছি যে এটা কার্যক্রম কি এখানে শেষ।
দুইটাই কি নেগেটিভ, কারণ কি করবো, তার কত হইল 15,750, 15,000, এটার নাম দেবো কি, যেহেতু নেগেটিভ মান, এর নাম দেব নেট ক্যাশ ইউজ। কি নাম দেব, এর নাম দেব হচ্ছে নেট ক্যাশ used by financing activities, বুঝে নিয়ে। তবে কি নেট ক্যাশ ইউজড বাই কি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, জায়গার স্বল্পতার কারণে এটুকু ইউজ করতেছি। তোমরা স্টুডেন্ট, আমরা এখন ধার প্রান্তে আসছি। এখন এই অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এগুলো যোগ বিয়োগ করব। তো দেখি তাহলে যোগ বিয়োগ করে কত হয়। 22,250 মাইনাস 2,500 মাইনাস 15,750, তাহলে আমাদের হলো আমরা এখন যোগ বিয়োগ করবো, দেখি কি অবস্থা হয় যোগ বিয়োগ করলে। জি, তো আমরা যোগ বিয়োগ করতেছি, সবাই মনোযোগ সহকারে খেয়াল করেন, যোগ বিয়োগ করতেছি। 27,750 যোগ 3,000 বাদ দিব, ইনভেন্টরি আছে আমাদের কত, 1 2 3, অ্যাকাউন্ট রিসিভেবল, একটু সবাই লোক এট হোয়াইট বোর্ড। অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে 45,000 আর হলো কত 40,000। অ্যাকাউন্টস রিসিভেবলের ডিসটেন্স হচ্ছে, এইখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে কিন্তু 5,000 হবে, এখানে আমাদের 5,000 হবে। তারপর আছে আমাদের পরে কি আছে, ইনভেন্টরি। ইনভেন্টরি হচ্ছে 20,000, কত হলো আমাদের এখানে ডিসটেন্স কত, তাহলে 4,000। আমরা ইনভেন্টরি এখানে লিখবো হচ্ছে 4,000। তারপর হচ্ছে আমাদের এখানে টাকার উপর দিয়ে স্ক্রল করে চলে গেছে, ইনভেস্টমেন্টের কাজ তো আমাদের এখানে নাই। তারপরে কি চলতি দেখেন, তাহলে কি আছে এখানে আমাদের অ্যালাউন্স ফর আউটপুট, এগুলো মনে হয় ঠিক আছে। এখন আমি একটু যোগ বিয়োগ করে দেখি কি অবস্থা। তাহলে আমাদের এখন মাইনাস করবো হচ্ছে 5 7 8,000, 8,000 আরো 4,000, যোগ দিব হচ্ছে আমরা 4,500, অর্থাৎ এখানে আমাদের 1,750 নেগেটিভ আসে। তাহলে 1,750 আর এদিকে আছে আমাদের 27,500, দিল 25,750, 25,750 মাইনাস 2,500 মাইনাস 15,750। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো দেখেন যোগ বিয়োগ করে হলো কত আমাদের 7,500।
তাহলে কি নেট ক্যাশ ইনক্রিজ এর সাথে কি যোগ করব বিগিনিং ক্যাশ ব্যালেন্স কত আছে দেখেন তো বিগিনিং ক্যাশ ব্যালেন্স আছে আমাদের 22,000 কত 500 এই যে 22,500 বিগিনিং ক্যাশ ব্যালেন্স হচ্ছে 22,000 কত 500 তাহলে লিখবে এখানে 22,500 এই হয়ে গেল আমাদের কি এন্ডিং ক্যাশ ব্যালেন্স কত হলো আলহামদুলিল্লাহ এই অঙ্ক হইলেই মজা লাগবে আর না হইলে কি মাথা গরম হয়ে যাবে তো আমি এখন ক্লাস শেষ দিচ্ছি আলহামদুলিল্লাহ তো যদি একটু সময় লাগলো দীর্ঘ সময় লাগলো তারপর ইনশাআল্লাহ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি তুমি স্টুডেন্ট এখন একটু মনোযোগ সবাই খেয়াল করে আমি একটু শেষ ফিনিশিং দিচ্ছি সবাই তো প্রথম তাহলে কি আমরা এই অঙ্কের মধ্যে এট ফার্স্ট কি লিখবো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে আমাদের সর্বপ্রথম লিখতে হবে নেট ইনকাম আমরা লিখেছি নেট ইনকাম এটা সেটা সমন্বয়ে দেওয়া ছিল অ্যাডজাস্টমেন্ট লিখে আমরা লিখব কি ডিপ্রিসিয়েশন আর এখানে আমাদের ডিপ্রিসিয়েশন বের করতে হয় স্থায়ী সম্পত্তির উপর ডিপ্রিসিয়েশন বের করতে হয় কিসের উপর স্থায়ী সম্পত্তির উপর আর আমাদের এই অঙ্কের মধ্যে স্থায়ী সম্পদ ছিল দুইটা একটা হলো মেশিন আর হচ্ছে কি বিল্ডিং নিয়মকে ইন্ডিং অ্যাকুমুলেট অর্থাৎ এই ডিপ্রিসিয়েশন বের করতে গেলে আপনাকে মনে রাখতে হবে কি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন লাগবে তো আমরা দেখেছি ইন্ডিং অ্যাকুমুলেটেড মাইনাস বিগিনিং অ্যাকুমুলেটেড প্লাস কি ডিপ্রিসিয়েশন অফ কি সোল্ড অ্যাসেটস প্লাস কি ফুললি এক্সপায়ার্ড অ্যাসেট এই চারটা স্টেপ লাগে কিন্তু আমাদের রানিং অঙ্কের মধ্যে তিনটা আছে ইন্ডিং বিগিনিং আর কি সো ডিপ্রিসিয়েশন অফ কি সোল্ড অ্যাসেটস যোগ করেছি আর ডিপ্রিসিয়েশন কি করতে হয় সব সময় কি যোগ করতে হয় ডিপ্রিসিয়েশন অফ কি বিল্ডিং এই ডিপ্রিসিয়েশন অফ বিল্ডিং এর ক্ষেত্রে ইন্ডিং মাইনাস কি বিগিনিং ইন্ডিং অ্যাকুমুলেট মাইনাস কি বিগিনিং অ্যাকুমুলেট প্লাস কি ডিপ্রিসিয়েশন অফ কি সোল্ড অ্যাসেটস প্লাস কি ফুললি এক্সপায়ার্ড অ্যাসেটস এই বিল্ডিং এর ক্ষেত্রে আমাদের শুধু অ্যাকুমুলেটেড আছে ব্যালেন্স শিটে সমন্বয় কিছু নাই তাই আমরা ইন্ডিং থেকে বিগিনিং বাদ দিয়ে যা হয়েছে ওইটাকে আমরা যোগ করেছি মাই স্টুডেন্ট এখন খেয়াল করবেন লিখেছি কি গেইন অন সেলস অফ মেশিন মাই স্টুডেন্ট যখন দেখবো সমন্বয়ে কোনো স্থায়ী সম্পত্তির বিক্রয় মূল্য দেওয়া আছে তখন বুঝে নিব এখান থেকে কি করতে হবে গেইন অর লস সেটা আমরা অপারেটিং অ্যাক্টিভিটিতে সেটিং করতে হবে তো গেইন কিলো হলো সেলস প্রাইস বেশি বুক ভ্যালু কি কম যদি সেলস প্রাইস বেশি হয় বুক ভ্যালু যদি কম হয় তাহলে কি গেইন হবে আর যদি বুক ভ্যালু বেশি হয় সেলস প্রাইস কম হয় তাহলে কি লস হবে আর গেইন হলে বিয়োগ লস হলে কি যোগ তো আমরা দেখলাম কি গেইন হয়েছে তারপর গেইন অন ইনভেস্টমেন্ট সেলস অফ কি ইনভেস্টমেন্ট এই ক্ষেত্রে কি সমন্বয় ইনভেস্টেড সেলস প্রাইস ছিল তো আমাদের সেলস প্রাইস ছিল বেশি আর কি কস্ট প্রাইস ছিল কি কম সেলস প্রাইস ছিল 12,000 কস্ট প্রাইস ছিল কি 10,000 এখানে কি গেইন হয়েছে কত 2,000 মাই স্টুডেন্ট এখানে চলতি সম্পদ চলতি দায় এগুলো কি অপারেটিং অ্যাক্টিভিটিতে কাউন্ট করতে হবে চলতি সম্পদ চলতি দায়ের ক্ষেত্রে বড় সালে যদি টাকা বেশি থাকে তাহলে বুঝবো কি ইনক্রিজ আর বড় সালে যদি টাকা কম থাকে তাহলে বুঝবো কি ডিক্রিজ বড় সালে টাকা বেশি থাকলে বুঝবো কি ইনক্রিজ বড় সালে টাকা যদি কম থাকে তাহলে বুঝবো কি ডিক্রিজ তো আমরা দেখেছি অ্যাকাউন্ট রিসিভেবল বড় সালে হচ্ছে 35,000 ছোট সালে হচ্ছে কত 40,000 তার মানে কি বড় সালে বেশি ছিল তাই লিখেছি কি ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল মাই স্টুডেন্ট চলতি সম্পদ এর ক্ষেত্রে বৃদ্ধি পেলে কি করব বিয়োগ করব হ্রাস পেলে কি করব যোগ করব যেহেতু বৃদ্ধি পাইছে তাই আমরা এখানে 5,000 কি করেছি বিয়োগ করেছি তারপর মাই স্টুডেন্ট ইনক্রিজ ইন ইনভেন্টরি কেটে দেখলাম বড় সালে আছে 20,000 ছোট সালে আছে কত 16,000 তার মানে কি বড় সালে বেশি ছিল তার ইনক্রিজ লিখেছি আর চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে কি বিয়োগ করতে হয় আচ্ছা তারপর ইনক্রিজিং অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট এটা এক ধরনের দায় বলা যেতে পারে অ্যাকাউন্টস রিসিভেবল বিপরীত অবস্থা এক ধরনের দায় এটা কি ছিল বড় সালে বেশি ছিল ছোট সালে কি কম ছিল
বড় সালে বেশি ছিল, ছোট সালে কম ছিল দিনে আমরা এখানে কি ইনক্রিজ করছি। আর চলতি দায় বৃদ্ধি পেলে যোগ করতে হয়, চলতি দায় বৃদ্ধি পেলে যোগ করতে হয়। তারপর ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেবল, এটা কি বড় সালে বেশি ছিল, ছোট সালে কম ছিল, তাই চলতি দায় বৃদ্ধি পেয়েছে দিলে কি যোগ হয়েছে। তারপর হচ্ছে কি ইনক্রিজ ইন অ্যাকাউন্ট এক্সপেন্স, এটা একটা চলতি দায় বড় সালে বেশি ছিল, ছোট সালে কম ছিল, তাই এটা পার্থক্য কি যোগ হয়েছে, কারণ চলতি দায় বৃদ্ধি পেলে যোগ হয়। ঠিক মানে স্টুডেন্ট, এই অপারেটিং অ্যাক্টিভিটিজ এর ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে যে ইনকাম লিখব, তারপরে ডিপ্রিসিয়েশন কাউন্ট করব, সমন্বয়ে যদি সরাসরি ডিপ্রিসিয়েশন দেয়া থাকে এরকম ভাবে তো সেটা লিখব, আর না তাহলে আমরা কি বের করে দেব। এই ডিপ্রিসিয়েশন আর ইনকাম লেখার পরে আমরা আবার চলে যাব সমন্বয়, সমন্বয় থেকে দেখব যে অপারেটিং অ্যাক্টিভিটিজ এর কোন কোন আইটেমগুলো প্রভাবিত হচ্ছে, সেগুলো কি কি, সেগুলো আজ হচ্ছে চলতি সম্পদ রাজনীতি, চলতি দায় রাজনীতি, আসবে আমাদের হচ্ছে এখানে গেইন অর কি লস, গেইন অর কি লস, আসবে কি অ্যামোর্টাইজেশন, আসবে কি প্রিলিমিনারি এক্সপেন্স রিটার্ন অফ, এই ফিগারগুলো আমরা অপারেটিং অ্যাক্টিভিটিতে সেটিং করেছি। তারপরে আমরা এই অপারেটিং এর সেটিং এর যেগুলো সেটিং করেছি এগুলো যুক্তি করে যে মানটা আসবে ওই মানটার সাথে আমরা কি নেট ইনকাম সমন্বয় করব। তো নেগেটিভ ফিগার আছে, এই যে এগুলো যুক্তি করে আমাদের নেগেটিভ ফিগার আছে, আমরা কি করছি 27500 থেকে 1750 বাদ দিছি, আসলো পজিটিভ মান 25750। আসলে এই অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে পজিটিভ মান আসছে বিদায় তার নাম দিয়েছি কি নেট ক্যাশ প্রোভাইডেড বাই দি অপারেটিং অ্যাক্টিভিটিস। যদি এই মানটা নেগেটিভ হইতো তার নাম দিতাম নেট ক্যাশ ইউজড বাই দি অপারেটিং অ্যাক্টিভিটিস। মনে হয় সব বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। মানে এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আমাদের কি যাবে, স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়, আর হচ্ছে কি ইনভেস্টমেন্ট বিনিয়োগ ক্রয় বিক্রয়। স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়, বিনিয়োগ ক্রয় বিক্রয় ছাড়া অন্য কোনো আইটেম আমাদের এখানে প্রভাবিত হবে না। তো দেখলাম কি আমরা সমন্বয় ছিল কি সেল ছিল, তাহলে লিখছি কি সেলস অফ কি মেশিন লিখেছি। আমার কি সমন্বয় কি আমাদের ইনভেস্টমেন্ট সেল ছিল, তাহলে লিখছি কি সেলস অফ কি ইনভেস্টমেন্ট, টাকা আসছে যোগ হয়েছে। আমার কি দেখলাম ব্যালেন্স শিটে গিয়ে দেখি বড় করে মেশিনের টাকা বেশি, আর স্থায়ী সম্পত্তি আর ইনভেস্টের ক্ষেত্রে বড় সরে বেশি থাকলে বুঝবো কি পারচেজ, আর বড় সরে কম থাকলে বুঝবো কি সেলস। তো আমরা দেখলাম কি মেশিনের টাকা বড় সরে বেশি, তাই মেশিন পারচেজ অফ মেশিন বা পারচেজ অফ যে কোনো ফিক্সড অ্যাসেটস বের করার সূত্র কি ফিক্সড অ্যাসেটস এন্ডিং ফিক্সড অ্যাসেটস মাইনাস বিগিনিং ফিক্সড অ্যাসেটস প্লাস কি কস্ট অফ সোল্ড অ্যাসেটস প্লাস কি ফুললি এক্সপায়ার্ড অ্যাসেটস। তো এখন মেশিনের বিগিনিং এন্ডিং ছিল 20000, বিগিনিং ছিল 12500, আর সমন্বয়ে কস্ট প্রাইস অফ সোল্ড ছিল কত 2500, যোগ বিক্রয় হয়েছে কত 10000। যেহেতু পারচেজ করছি টাকা চলে গেছে তাই বিয়োগ করছি। তারপর পারচেজ অফ কি বিল্ডিং, বিল্ডিং এর ক্ষেত্রে এন্ডিং বিল্ডিং এন্ডিং বিল্ডিং মাইনাস কি বিগিনিং বিল্ডিং, আর সমন্বয়ে এই বিল্ডিং সম্পর্কে কিছু নাই দিলে আর সমন্বয় থেকে কোনো কিছু আসে নাই, যোগ বিক্রয় আমরা লিখলাম। এই কথাগুলো কি আমরা সমন্বয় থেকে ব্যালেন্স শিট পর্যন্ত দেখেছি, এই করে আইটেম ছাড়া কোনো আইটেম আসছে না। তাহলে যোগ বিক্রয়ের যে ফিগার আসলো নেগেটিভ ফিগার, তার নাম দিয়েছে কি নেট ক্যাশ ইউজড বাই কি অপারেটিং ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তারপরে কি আসলে আমরা শুনলাম ক্যাশ ফ্লো ফ্রম কি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে সাইড ডাই ডিবেঞ্চার, লোন, বন্ড, মর্টগেজ, তিন স্টক, কমন স্টক, প্রিফার্ড স্টক, ট্রেজারি স্টক, আর এক ডিভিডেন্ড পে, এই কটা আইটেম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস সেটিং করতে হবে। তো সমন্বয়ে প্রথম কি পেলাম ক্যাশ ডিভিডেন্ড পে, টাকা চলে গেছে বিয়োগ হয়েছে, সমন্বয়ে একটা আইটেম ছাড়া কোনো আইটেম নাই। চলে আসলাম ব্যালেন্স শিটে, কোথায় শুধু দায়ের বসে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে শুধু দায়ের বসে যাবো ব্যালেন্স শিটে, আর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর শুধু অ্যাসেটে বসে যাবো, আর অপারেটিং অ্যাক্টিভিটিস এর অ্যাসেটে বসে যাবো দায়ের বসে যাবো। তো আমরা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে দায়ের বসে গিয়ে দেখলাম আমাদের মর্টগেজ লেখা আছে, এটা কি বড় সরে কম, টাকা পেইড হয়ে গেছে, তাহলে কি বড় সরে মর্টগেজ লোন কি পেইড তাই বিয়োগ করেছি। এই দুটো আইটেম ছাড়া আর কোনো আইটেম ব্যালেন্স শিটের দায়ের বসে আর নাই, যোগ বিক্রয় নেগেটিভ ফিগার, তার নাম দিয়েছে নেট ক্যাশ ইউজড বাই কি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখন আমাদের এই অপারেটিং অ্যাক্টিভিটিস এর টাকা হচ্ছে ইনভেস্টিং এর টাকা আর ফাইন্যান্সিং এর টাকা যোগ বিক্রয় আসলো কত 7500 পজিটিভ মান, তাই নেট ক্যাশ কি ইনক্রিজ হয়েছে। এই ইনক্রিজের সাথে বিগিনিং ক্যাশ ব্যালেন্স যোগ করছি কত 30500 আসছে, আর এরকম করা হয়েছে কি হয় নাই এটা তার প্রমাণ। আমাদের ব্যালেন্স শিটে এন্ডিং ক্যাশ যা আছে ওটার সাথে দেখি মিলে যাবে, মিললে এই বুঝবো কি অবলম্বন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ হয়তো অঙ্কটা বুঝতে পেরেছেন। তবে যদিও একটু সময় বেশি লাগলো, লং প্রসেস তো পরিপূর্ণ বোঝানোর চেষ্টা করছি।
তোমরা স্টুডেন্ট যারা আমার ক্লাসটি দেখতেছেন এখন আমার পেজকে ফলো করে নেয়, যদি মাহবুব অনার্স একাডেমির ক্লাস যদি ভালো লেগে থাকে, মাহবুব স্যারের ক্লাস যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার পেজকে ফলো করে দেবে। আর এপ্রিলের 1 তারিখ থেকে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, বিবিএস, প্রি মাস্টার্স, মাস্টার্স, এগুলো বিভিন্ন সাবজেক্টের নতুন কোর্সের অফারিং এর মাধ্যমে একটা ভর্তির সুযোগ আসতেছে, যে ডিসকাউন্ট থাকবে সীমিত সময়ের জন্য। এই ডিসকাউন্টের অফারটা অ্যাকসেপ্ট করার জন্য আমার পেজকে ফলো করে রাখেন, তাহলে ওই ডিসকাউন্টে আমার পেজকে ফলো করলে যখন এই ওরিয়েন্টেশন ক্লাস নিব তার নোটিফিকেশন পেয়ে যাবেন, আর সেই সুযোগটা আপনি যে ইয়ারে পড়েন সেই ইয়ারের ডিসকাউন্টে অ্যাকসেপ্ট করতে পারবেন। তোমরা স্টুডেন্ট আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মাহবুব স্যার আজকে আপনাদের মাঝখান থেকে বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।